খালাতো বোনের ড্রেস চেঞ্জ করার সময় তার রুমে নাকি উকি দিয়েছিলাম। সেই অপরাধে আজ 3 দিন ধরে একটা গড়ে বন্দি আমি। আটকে রাখা হয়েছে আমাকে। 3 দিনে কোনো খাবারও দেওয়া হয়নি। মেঘলা আমাদের বাসায় থাকে, তাই ব্যাপারটা পরিবারের মধ্যেই আছে। বাইরে ছড়ালে মেয়েটার বদনাম হতো, কিন্তু আমি এসব কিছুই করিনি। যাকে নিজের বোনের মতো দেখি তাকে খারাপ দৃষ্টিতে দেখার প্রশ্নই আসে না। মেঘলা আব্বুর কাছে বিচার দিল, আর আব্বুও তার কথা বিশ্বাস করে নিল। আমার কথা কেউ শুনল না। উল্টো আব্বু স্টিলের লাঠি দিয়ে মারলো আমাকে। তবে উনার চোখেও ঘৃণা। মাও বিশ্বাস করে নিয়েছে আমি এই কাজটা করেছি। ছাদের অন্ধকার ঘরটাতে হাত বেঁধে দরজায় তালা লাগিয়ে রাখা হয়েছে আমাকে। 3 দিন ধরে না খেয়ে থাকায় শরীরটা ভেঙে পড়েছে। মাথা ব্যথা আর গ্যাস্ট্রিক তো আছেই। মেঘলার কথা মনে পড়তেই লজ্জা লাগতেছে। মেয়েটা সামান্য একটা ভুলের জন্য এত বড় মিথ্যে বলল আব্বুর কাছে। আমি পাগল হয়ে গেছি প্রায়। ড্রাগস নেই না 3 দিন হলো। আপনারা ভাবছেন আমার আব্বু আম্মুই বা কেমন? তারা এরকম ছিলেন না, কিন্তু তারাও বাধ্য হয়েছেন এমন হতে। 2 বছর আগে ইন্টার পরীক্ষায় ফেল করার পর থেকে তারা এমন হয়ে গেছেন। অবশ্য ফেল করার কারণ ছিল নুসরাত। বুঝতে পারছেন না তো আপনারা, তাই তো? না বোঝারই কথা, কারণ সে চলে যাওয়ার পর নিজেকে ধরে রাখতে পারিনি আমি। বাকিগুলো আস্তে আস্তে জানতে পারবেন। আমি এতটাই আসক্ত ছিলাম যে তাকে বলতে আমার ড্রাগস নেওয়ার প্রয়োজন হলো। তারপর থেকে আব্বু আম্মু কেউ আমাকে আগের মতো ভালোবাসে না। আর মেঘলার সামনে তো কখনোই পড়তে চাই না আমি, কারণ কোনো একটা ভুল পেলেই সে আমাকে শাস্তি দিয়েই যাবে। ছোটখাটো সব বিষয় নিয়ে আব্বুর কাছে মিথ্যা কথা বাড়িয়ে বলে আমাকে আব্বুর কাছে মার খাওয়াবে। এবারের শাস্তিটাও একটু বেশি হয়ে গেছে। আব্বু যখন আমাকে মারছিল তখন তার দিকে তাকাইছিলাম। তার মুখে স্পষ্ট হাসি দেখতে পেয়ে আমি আর তাকাইনি। চোখ নামিয়ে নিয়ে মার সহ্য করেছি। প্রত্যেকটা আঘাত চোখ থেকে রক্ত কান্না বের করে এনেছে। বারবার বলেও কাজ হয়নি। আমি মাদকাসক্ত, আমি এসব করতেও পারি, আর মেঘলা ভুল বলবে না। এটা তাদের ধারণা নয়, বিশ্বাস। যে সময়টা আমার পরিবারের সাপোর্ট দরকার সেই সময় তারা আমাকে বন্ধ রুমে আটকে রেখেছে। দম বন্ধ হয়ে আসছে সত্যি। তৃষ্ণায় গলা শুকিয়ে গেছে। এক ফোঁটা পানিও নেই ঘরে। অবশ্য বৃষ্টি হলে একটু পানি পাওয়া যেত। ওপরে একটু ফুটা আছে, ওখান দিয়ে পানি পড়ে। আজ 4th দিন, কেউ একবারও দেখতেও আসেনি আমাকে। বাড়ির কুকুরটাকে 2 দিন না দেখলে তারাও খোঁজ নেয়। আর আমি তো আস্ত একটা মানুষ, যদিও তারা আর এখন আমাকে মানুষ ভাবে না, তাই হয়তো এইভাবে কয়টা দিন কেটেছে জানি না। কারণ যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমি নিজের রুমে শুয়ে আছি। প্রচণ্ড ক্লান্ত লাগছে, নিজের শরীরটাই লড়াতে পারছি না। শরীরের প্রতিটা অংশ ব্যথায় জর্জরিত। কিছুক্ষণ পর দেখলাম মেঘলা আমার রুমে এলো। আমার চোখ খোলা দেখে মেঘলা ব্যঙ্গ করে হাসলো। কি রে, বেঁচে আছিস? আমরা তো মনে করেছিলাম মরে গেছিস। মেঘলার কথাটা শুনেই চোখ বেয়ে পানি পড়তে লাগলো। এবারে মানুষজন আমায় এতটা ঘৃণা করে? কোনো পশু যদি অসুস্থ হয় তাকেও তো ডাক্তার দেখানো হয়, আর আমাকে হয়তো তারা মৃত্যুই কামনা করছিল আমার। আমি মেঘলাকে কোনোমতে বললাম, অনেক ক্ষুধা পেয়েছে, একটু খেতে দিবি? আমার ক্ষুধার কথা শুনে মেঘলা বলল, দেখি ঝুটা কিছু আছে কিনা। মেঘলার কথাটা শুনে বুকের ভিতরটা মুচড়ে উঠল। আমি আজ এত অবহেলিত, সবই নুসরাতের জন্য। একটু পর মেঘলা একটা প্লেটে কিছু ভাত, সাথে আলু ভর্তা আর ডাল দিয়ে গেল। ক্ষুধার ধারণায় দেখার সময় ছিল না কেমন ছিল খাবারগুলো। তবে খাবারগুলো কেমন টকটক লাগছিল, মনে হয় নষ্ট খাবারগুলি আমাকে দেওয়া হয়েছিল। এইভাবে চলছে আমার দিন। একদিন রাতে খাবার খাইতে বসছি, এমন সময় আব্বু এলো রুমে। রাফি, প্লিজ তুই আমাদের মুক্ত কর। তোর জন্য এলাকায় যে সম্মান ছিল তা তো অনেক আগেই চলে গেছে। এখন অন্তত ঘরের শান্তিটুকু কেড়ে নিস না। রাতে ঘুমানোর সময় বাবার বলা কথাটা চিন্তা করতে লাগলাম। আসলেই তো, আমি তো শেষ হলাম নুসরাতের জন্য, সাথে বাবা মায়ের সম্মানও শেষ করে দিলাম। এবার তাদের মুক্ত করে দেব। যেখানে নুসরাত আমায় ছেড়ে অন্যের সাথে খুব ভালোভাবে সংসার করছে, সেখানে আমি উল্টো, আমি আর এই বাড়িতে কাউকে আমার মুখ দেখাবো না। কিন্তু যাবই বা আর কোথায়? যেখানে যাই তবে আমি আমার জীবনের 2 বছরের গল্পটা পাল্টাতে চাই। রাতে আব্বু আম্মুর জন্য একটা চিরকুট লিখলাম। বাবা আর আম্মু, আজ থেকে তোমরা মুক্ত। তোমাদের অবাধ্য সন্তান নামের কুলাঙ্গারকে আর দেখতে হবে না। জানি না আজ থেকে আমার কোথায় স্থান হবে, তবে মৃত্যুর পরও আমার লাশ তোমাদের সামনে আসবে না,
এই প্রমিস করছি। জন্মের পর থেকে কতই না জ্বালিয়েছি তোমাদের, তবে আম্মু তোমার দুধের ঋণ ছাড়া বাকি সব ঋণ শোধ করে দিব যদি বেঁচে থাকি। মেঘলার জন্য একটা চিরকুট লিখে আসলাম। আসলে তুই না থাকলে আমি জানতেও পারতাম না আমি কতটা নিচু স্থানে বাস করতাম এ বাড়িতে। আর হ্যাঁ, আজ থেকে এই নেশাকুটটাকে আর দেখতে হবে না। তোকে একটা কথা বলি, তোকে বোন ছাড়া আর অন্য কিছু ভাবিনি। ভালো থাকিস বোন, আর আব্বু আম্মুকে একটু দেখে রাখিস। বাড়ি থেকে বেরিয়ে আসলাম, কিন্তু যাবোটা কোথায় এখন? যাওয়ার মতো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনও তো নেই। সেই ভোর থেকে হাঁটা শুরু করলাম। সন্ধ্যার দিকে প্রচুর ক্ষুধাও লাগছিল। হাতে একটা গড়ি ছিল, নুসরাতের দেওয়া। ভাবলাম এটা বিক্রি করে কিছু খেয়ে নিই, কিন্তু নুসরাতের এই স্মৃতিটা কিছুতেই হারাতে চাচ্ছিলাম না। তাই আর কি না খেয়ে বসে রইলাম। সন্ধ্যা ঘনিয়ে আসছে ক্রমশ, আর এদিকে ক্ষুধাও বাড়ছে পাল্লা দিয়ে তার সাথে। তাই আর একটু হেঁটে মসজিদের অজুখানা থেকে পানি খেয়ে নিলাম। রাত গভীর হওয়ার সাথে সাথে ভয় হচ্ছে আমার, আশ্রয় হবে কি রাতের। একটার দিকে একটা বাড়ির গেট খোলা দেখা যায়। আমি ভাবলাম রাতটা এখানে কাটিয়ে দেই। সকালে ঘুম ভাঙলো একজন মহিলার ডাকে। এই ছেলে, এখানে ঘুমিয়ে আছো যে? তুমি কে, আর এখানেই বা ঘুমিয়েছিলে কেন? আন্টি, আমি আমার নিজের পরিচয় দেওয়ার মতো কিছু নেই। রাত অনেক হয়ে গেছিল আর থাকার জায়গা ছিল না। পেটে অনেক ক্ষুধা থাকায় এখানে ঘুমিয়ে গিয়েছিলাম। সরি আন্টি। এই বলে আমি হাঁটা শুরু করলাম, তখনই পিছন থেকে ডাক আসলো আবার। এই ছেলে শোনো। জি আন্টি বলুন। তোমায় দেখতে তো অনেক দুর্বল দেখা যাচ্ছে। রাতে খেয়েছো কিছু? না আন্টি, এখন কোনো জায়গা থেকে পানি খেয়ে নেব। পানি খেলে কি আর ক্ষুধা যায়? চলো আমার সাথে, খেয়ে নেবে। আন্টি, রাতের আধারে আপনার বাড়িতে থেকেছি, এর জন্য আমায় কথা শোনাননি, এতেই আমি কৃতজ্ঞ। এই বেশি কথা না বলে চলো, খেয়ে নেবে। পেটের কোথার কাছে শেষ পর্যন্ত আমাকে হার মানতে হলো। আর কিছু না বলে ওনার পিছু পিছু বাসার ভিতরে ঢুকলাম। ভিতরটা বেশ সুন্দর। একটুবার আমায় খেতে দিল আন্টি। কোথা অনেক টাকায় প্লেটের সব খেয়ে আমি আন্টির দিকে তাকালাম। বসো, আমি আরো নিয়ে আসছি। খাবার খাওয়ার পর আন্টি বললেন, বাবা তুমি এখন কোথায় যাবে? আন্টি, জানি না কোথায় যাব। তুমি কি কাজ করতে পারবা? কেমন কাজ আন্টি? এই ধরো, আমাদের বাসার অনেক কাজই থাকে, তুমি কি করতে পারবা? হ্যাঁ পারবো আন্টি, আপনি শুধু আমায় খেতে আর থাকতে দিলেই হবে। পাগল ছেলে, কাজ করলে খাওয়া আর থাকা ছাড়াও বেতন দিব। ঠিক আছে আন্টি, আমি আপনাদের সব কাজ নিজের পরিবার মনে করে করব। মনে করে কি আছে, আজ এখানে টাই না হলে আমার যে না খেয়ে মরতে হতো। আচ্ছা আন্টি, আপনি কি একাই থাকেন এ বাড়িতে? না, আমার সাথে আমার মেয়ে সোহানা থাকে। ও নানু বাড়ি গেছে, আগামীকাল আসবে। আর আঙ্কেল? তোমার আঙ্কেল গত 2 বছর আগে আমাদের ছেড়ে ওপারে চলে গেছে। সরি আন্টি, আমি না বুঝে আপনাকে দুঃখ দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার নাম কি? জি আন্টি, রাফি। লেখাপড়া করেছো কি? আন্টি, গত 2 বছর আগে ইন্টারে পাস করতে পারি নাই, আর তারপর লেখাপড়া করা হয়নি। তোমার পরিবার নাই? ওরা কিছু বলে নাই? প্লিজ আন্টি, পরিবারের কথা বলবেন না। আমি আমার ভয়ঙ্কর অতীত ভুলে যেতে চাই। ওকে, তোমার কাজ হলো আমাদের বাড়ির বাগানটা দেখে রাখা আর আমাদের সুবিধা অসুবিধার পাশে থাকা। আর তুমি চাইলে স্টাডিও নতুন করে শুরু করতে পারো। এখন বিশ্রাম নাও, ওইটা তোমার রুম। রুমে এসে ভাবতে লাগলাম, নিজের পরিবার রাস্তায় ছুঁড়ে মারলো, আর অচানা কেউ বলা যায় আমার জীবন ফিরিয়ে দিল। বড় আজব এই দুনিয়া। পরদিন বাগানটা ঘুরে দেখলাম, একটা গোলাপ খুবই ভালো লাগলো, তাই গোলাপটা ছেড়ে নিলাম। যে ছিলাম ঠিক তখনই পিছন থেকে একটা মেয়ের গলার শব্দ শুনতে পেলাম। এই ছেলে, এখান থেকে ফুল ছেঁড়ার সাহস হয় কি করে তোমার? আমার ফুল আমি ছিঁড়ছি, আপনার কি? আপনার ফুল মানে? দাঁড়া, দেখাচ্ছি আপনাকে। মানে কি বোঝাচ্ছি, বুঝেন নাই? পাগল নাকি? হুট করে এসে বলে আমার ফুল, আবার বলে দেখাচ্ছি। কি এত বড় সাহস আমায় পাগল বলা? সরি, পাগল নয়, আপনি পাগলি। আর হ্যাঁ ম্যাম, এটা ডাক্তারের চেম্বার না। বদপোলা পিড়াইয়া মাথা ফাটামু বেশি কথা বললে। আপনাকে দেখতে তো আপেলের মতো দেখা যায়, কিন্তু ম্যাম আপনার বিহেভ এমন লেবুর মতো কেন? কি বললি? আম্মু! এই তোর আবার কি হয়েছে? কখন আসলি? দেখো আম্মু, ও আমার লাল গোলাপ ফুলটা ছিঁড়ে ফেলেছে, আবার আমায় বলে আমার বিহেভিয়ার নাকি লেবুর মতো। তাই বলে কি কাঁদতে হয়? এবার বুঝতে পারলাম এটা আন্টির মেয়ে সোহানা। সরি আন্টি, আমি বুঝতে পারিনি এটা আপনার মেয়ে। আর ফুলটা অনেক সুন্দর ছিল তাই ছিঁড়েছিলাম। সরি ম্যাম, আর এমন ভুল হবে না। রাফি, ব্যাপার না। তাছাড়া সোহানার এটা প্রিয় গাছ, তাই এমন রিয়াক্ট করেছে। ও একটু বেশি জেদি।
বুঝতে পারছি আন্টি। আম্মু, এই ছেলেটাকে? এটা রাফি, পরিচয় বলতে শুধু ওর নাম, এর বাহিরে আর কিছুই নেই। ও এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে আর আমাদের পাশে থাকবে। বিকালে ছাদে দাঁড়িয়ে আছি আর ভাবছি নুসরাতের কথা। আমি ওকে বলতেই পারি না। ওর দেওয়া গড়িটার দিকে তাকিয়ে ভাবছি মানুষ কত বেঈমান, কত স্বপ্ন আর কত আশা দেখিয়ে শেষ বলে গেল আমার তোমার সাথে থাকা সম্ভব না। ওর কি আমার কথা কখনো মনে পড়ে? হয়তো পড়ে না, কারণ পড়লে হয়তো আমায় কোনোভাবে কুচ করতে অবশ্যই। নিজেকে খুব একা একা লাগে আজকাল। ইচ্ছে হয় এই জীবনের সমাপ্তি ঘটিয়ে দিই, বেঁচে আছি যেন একটা জীবন্ত লাশ হয়। এই সমাজে শরীর খুনের বিচার হয়, কিন্তু মানুষ বেঁচে থাকার যে মন, সেটা হত্যার বিচার হয় না। তাই তো নুসরাতের মতো হত্যাকারী এই সমাজে হেসে খেলে ঘুরে বেড়ায়। কিন্তু আমি যে এই লড়াই জিততে চাই, আর যারা আমার সাথে কুকুরের মতো ব্যবহার করেছে তাদেরও দেখাতে চাই। এসব ভাবতে ভাবতে আচমকা চোখ বেয়ে পানি পড়ে গেল। এমন সময় পেছন থেকে মেয়েলি কণ্ঠে বলল, এই কি, আপনি কাঁদছেন কেন? পেছনের দিকে তাকিয়ে দেখি এটা সোহানা। আমি চোখের জল মুছে নিলাম। ম্যাম, কাঁদছি না, বিকালের আকাশ দেখছি। আই শুনেন, আমি আপনার ছোট হই, আমাকে ম্যাম নন সোহানা ডাকবেন। আর আপনি মিথ্যা বলবেন না আমার সাথে। জি, আমি নিচে যাই, আপনি থাকুন। কেন, আমি আসতে খারাপ লাগছে নাকি? না, তেমন কিছু না। তাহলে দাঁড়িয়ে থাকুন, সন্ধ্যা পর্যন্ত আড্ডা দেব। আর সকালের জন্য আই এম সরি। ম্যাম, সরি কি আছে, আপনার জায়গা থেকে আপনি রাইট। আবার ম্যাম, সাথে আপনি? সরি। বাদ দিন, আপনি এত চুপচাপ থাকেন কেন? ভালো লাগে তাই। আপনার সম্পর্কে আম্মুর কাছ থেকে কিছু শুনেছি, তবে পুরনো সব ভুলে আগামী দিন থেকে আমার সাথে কলেজে যাবেন। আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আমার আর পড়ার ইচ্ছে নেই। এই ছেলে, এত কথা বলবা না। আমার কথার উপর কথা বললে খুন করে ফেলবো। আমি চোখে পানি আর মুখে হাসি দিয়ে ছাদ থেকে চলে আসলাম। রাতের বেলা চোখে কিছুতেই ঘুম আসছে না, কেন জানি নুসরাতের সাথে কাটানো স্মৃতিগুলো ফিরে আসছে বারবার। উফ, আর নিতে পারছি না। চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। এখন মাথা ঠান্ডা করার একটা উপায় সিগারেট, যা গত 2 বছর ধরেই করে আসছে। ঘুম আসছে না, তাই রুম থেকে বেরিয়ে পুকুর পাড়ে চলে আসলাম। নুসরাতকে যতই বলতে চাই ততই মনে পড়ে যায়, আর আমার সাথে গড়ে যাওয়া অমানসিক মেঘলা আর মা বাবার ব্যবহারগুলো তিলে তিলে ফুরে কাচ্ছে আমার বড় হৃদয় বিতারক স্মৃতিগুলো। আমি হাতের দিকে তাকিয়ে দেখলাম নুসরাতের দেওয়া সেই ঘড়িটা। ছুঁড়ে মারতে চেয়েও পারলাম না, মুখ ফসকে বেরিয়ে এলো, নুসরাত বেঈমান, তোর জন্য সত্যি হারিয়ে গেল আমার ঠিকানা। এই বলে কাঁদতে লাগলাম। এমন সময় পিছন থেকে কেউ বলল, আপনি এত রাতে কাঁদছেন কেন? কই কাঁদছি? আমি অনেকক্ষণ আপনার পিছনে দাঁড়িয়ে আছি, আমি সব দেখছি। আপনার মধ্যে অনেক রহস্য, আমি জানতে চাই। প্লিজ আমায় বন্ধু ভেবে সব খুলে বলুন। প্লিজ ম্যাম, আমায় বাড়ি থেকে চলে যেতে বাধ্য করবেন না। আমি আমার অতীত বলতে পারবো না। ওকে, ঠিক আছে, কিন্তু নুসরাতকে? নুসরাতের কথা আপনি শুনলেন কখন? যখন আপনি বিড়বিড় করে বলছিলেন তখন শুনেছি এই নামটা। আমি জানি না প্লিজ, জানি শুধু দুমুঠো খেয়ে বাঁচার জন্য আপনাদের বাড়িতে পড়ে আছি। পরদিন খাবার খাওয়ার সময় সোহানা বলল, আম্মু, রাফি আগামীকাল থেকে আমার সাথে কলেজে যাবে। সেটা রাফি ভালো জানে। না মানে আন্টি, আমি বলছিলাম কি, তোমার কিছু বলতে হবে না, চুপ থাকো। পরদিন সকালে ঘুম ভাঙল সোহানার ডাকে। আই যে মিস্টার রাফি, তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন। আর একটু ঘুমিয়ে নেই। তোমার বউ পেয়েছো নাকি? একটু পরপর এসে ডেকে যাব। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। সকালে নাস্তার পর সোহানা জিজ্ঞেস করলো, তুমি কি রেডি? না মানে আজ না গেলে হয় না? আই ছেলে, বেশি কথা বললে গলা চেপে মারবো। জি আমি রেডি। আই, আমি কি তোর আন্টি লাগি? জি শুরু করেছিস কেন? না মানে এমনি। আজ থেকে ঠিকঠাকভাবে কথা বলবে, নয়তো এক খুশিতে নাক ফাটিয়ে ফেলবো। মনে মনে বললাম, এই মাইয়া কোনো দিক দিয়ে রিনা খানের থেকে কম যায় না। আই, তুমি বিড়বিড় করে কি বলছো? কই কিছু না, চলুন। এই পোশাকে যাবে? তোমার এর থেকে বেটার পোশাক নাই? না মানে ম্যাম, আমার আর পোশাক নেই। হাতের ঘড়িটা তো বেশ সুন্দর তোমার। জানি না সুন্দর কিনা, তবে এটা যতদিন থাকবে আমার হাতে তার স্মৃতি হয়ে থাকবে। তার মানে কার? কারণ ম্যাম, চলুন। আবার ম্যাম? ঠিক আছে, বিকালে শপিংয়ে যাব।
তারপর দুজন রিক্সায় উঠে বসলাম। নুসরাতের পর এই প্রথম আমি অন্য কোনো মেয়ের সাথে রিক্সাতে বসলাম বা এত কাছে আসলাম। তাই আমি একটু চেপে বসার চেষ্টা করলাম যাতে দুজনের মাঝখানে অনেকটা ফাঁকা থাকে। আমার অবস্থা দেখে সুহানা বলল, আই যে মিস্টার, আমার সাথে বসতে বুঝি খুব খারাপ লাগছে? আসলে তা না। তা না হলে এদিকে আসো। আমার জড়সড়ো হয়ে বসা থেকে সুহানা নিজেই আমার হাত ধরে তার দিকে টেনে নিয়ে গেল। আমি মনে মনে সুহানাকে কিছু বকা দিলাম। এই মেয়েটা এত জেদি। আমি কেন যেন নুসরাত যাওয়ার পর মেয়েদের টলারেট করতে পারি না, দেখলে রাগ হয়। কিন্তু যাদের জন্য আশ্রয় খুঁজে পেয়েছি তাতে তো আর এড়িয়ে চলা যায় না। তাই চুপচাপ সোহানার সাথে বসে রইলাম। সোহানা প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে সব মিটমাট করে নিল। আমাকে আর সোহানাকে একসাথে দেখে সোহানার ফ্রেন্ডরা জিজ্ঞেস করলো, এটা কে সোহানা? আমার কাজিন রাফি আমাদের সাথে এখন থেকে পড়বে, যদিও উনি আমাদের সিনিয়র। রাফি, এই 4 জন আমার ফ্রেন্ড, মোহনা, রিমি, সাথী আর এ হলো নিলয়। হ্যালো, সবাই কেমন আছেন? আমরা ভালো। তাহলে আমাদের সাথে আরেকজন ফ্রেন্ড বাড়লো, নিলয়। রাফি, তোমার চুলগুলো না অনেক সুন্দর। লুচু মাইয়া, তোমার কাছে তো এক ছেলের হাসি, আরেক ছেলের চুল, আরেক ছেলের স্টাইল ভালো লাগে। ওই, তুই আমার ফ্রেন্ড হয়ে এরকম বলতে পারলি? এ আসছে ন্যাকা। এই শোনো, রাফিকে বড় ভাইয়ের চোখে দেখবি। কেন, তোর কি কিছু আছে নাকি রাফির সাথে? হ্যাঁ আছে। এবার তুই রাফিরে ভাইয়ার নজরে দেখ প্লিজ। রাফি, তুমি নায়ক আরিফিন শুভকে চেনো? কেন? তোমাকে না ওর মতন লাগে কিছুটা দেখতে। ম্যাম, আমি ক্লাসে যাব, আপনারা আড্ডা দেন। এই বলে আমি চলে আসলাম। আমার সাথে সাথে সোহানাও চলে আসলো। শুরু হলো নতুন জীবন, যার নাম সংগ্রাম আর যুদ্ধ, যেখান থেকে আমি নুসরাতের শেষ কথার জবাব দেব। ও বলেছিল, আমার হবু বর ডক্টর, তোর মতো পাগল না। ধীরে ধীরে বন্ধুত্ব হয়ে যায় সোহানার সাথে। আমি পড়া আর বাড়ির কাজ নিয়ে ব্যস্ত থাকতাম আর প্রতি রাতে কাঁদতাম। কখনো সোহানা আমার মাথায় হাত বুলিয়ে বলতো, আরে বোকা, মানুষের জীবনে যদি খারাপ সময় না যেত তাহলে মানুষ ভালোর মর্ম বুঝতো কি করে? দেখতে দেখতে কখন যে বছর চলে গেল বুঝতে পারলাম না। এখন এই পরিবারের ছেলের মতো আমি। হ্যাঁ, এরা আমায় অবহেলা করে না। আমি আজও মাঝে মাঝে সিগারেট খাই নুসরাতের কথা মনে হলে, আর আমায় এরা সোহানা নিজেই দেয়, কারণ নয়তো আমি প্রচণ্ড কান্না করি। একদিন সোহানা বলল, রাফি, আমার মাথায় হাত রেখে কথা দাও, আমি যা আজ বলবো তার ঠিক উত্তর দিবে। তুই এমন করে বলছিস মনে হয় আমি তোর কথা কখনো শুনিনি। না, আগে আমার মাথায় হাত রেখে বলতে হবে। ওকে বাবা, বল এবার কি জানতে চাস? তোর অতীত। সোহানার মুখে অতীত শব্দটা শুনে আমার হাসি খুশি মুখটা ফ্যাকাশে হয়ে গেল। স্ট্যাচু হয়ে গেলি কেন? তুই কিন্তু আমার মাথা ছুঁয়ে কথা দিয়েছিস। এই সোহানা, এটা বলে জানা। তুই বলবি না, তাই তো? বলার মতো আছি বাকি। ছোটবেলা থেকে আমি বাবা মায়ের আদরের সন্তান ছিলাম। রাজপুত্রের মতো আবির্ভাব বলা যায়। স্কুলে ভালো ছাত্র হিসাবে সবাই খুব আদর করত। আর এভাবেই কেটে যায় আমার স্কুল লাইফ। গোল্ডেন A+ নিয়ে কলেজে ভর্তি হই। স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত ছিলাম কলেজের প্রথম দিন। সেই দিন আমার চোখ আটকে যায় একটা মেয়ের ওপর। নীল 3 পিস পরা ছিল মেয়েটা। তার সৌন্দর্য যেন নীল কালারটা আরেকটা ধাপ বাড়িয়ে দিয়েছিল। কেড়ে যায় প্রথম দিন। আর এইভাবেই পরদিন মেয়েটাকে আমাদের ক্লাসে দেখি। কেন যেন অনিচ্ছা সত্ত্বেও বারবার ওর দিকে চোখ পড়ে যাচ্ছিল। এর মধ্যে একবার দুজনের চোখাচোখিও হয়ে গেল। তারপর আমি লজ্জায় নিচের দিকে চোখ নামিয়ে নিলাম। তারপর থেকে এইভাবে চলতো। আমি শুধু ওর দিকে ফেল করে তাকিয়ে থাকতাম। যখন ও আমার দিকে তাকাতো আমি চোখ নিচু করে নিতাম। রোজকার রুটিন বাঁধা ছিল এসব। একদিন আমার এই রুটিনে জল ঢেলে দিল মেয়েটা। আমি ওর দিকে তাকাতেই ওর রেগে গেল। এই ছেলে, তুমি আমায় চেনো? আপনি আমাদের ক্লাসের? চুপ, আর আমার দিকে তাকাবেন না। 1 মাস ধরে লক্ষ্য করছি আপনি আমার দিকে তাকিয়ে থাকেন। আমি কিছু না বলে মাথা নিচু করে রইলাম। সেদিন থেকে আমি ওকে দেখলে মাথা নিচু করে নিতাম। এর মাঝে আমার একটা ছেলে বন্ধু হয়েছিল। ও তেমন পড়তো না। ওর অ্যাসাইনমেন্টগুলো আমিই করে দিতাম। সেই সুবাদে সে আমার ভালো বন্ধু ছিল। ওর নাম ছিল রাশেদ। খুব দুষ্টু ছিল, অনেক প্রেম করত। আমি যখন মেয়েটাকে দেখতাম ওই দিনের পর থেকে তখনই মাথা নিচু করে নিতাম অথবা পথ চেঞ্জ
করে নিতাম। একদিন আমি আর রাশেদ বসে আছি, তো উনি মেয়েটা আসলো। রাশেদ ভাই, আপনার বন্ধু হাবলাটাকে আপনি কিছু শেখাতে পারেন না? কেন, তোমার মনে কি ওর জন্য ঘন্টা বাজছে নাকি? আমার না, আপনার বন্ধুর বাজে, কিন্তু ভয়ে বেচারা বলার সাহসটুকু পর্যন্ত পায় না। কি রে দোস্ত, তলে তলে এত কিছু আর আমি জানি না? আরে তেমন কিছু না। এই ছেলে, আমার নাম জানো? না, জানা হয়নি। নাম জানো না, আবার প্রেম করতে চাও? আমি নুসরাত। পরদিন ক্লাসে যেতেই নুসরাত এগিয়ে এলো। রাফি, তুমি কি আমায় ভালোবাসো? আমি কিছু না বলে চুপচাপ রইলাম। তোমার মতো হাবড়ার প্রেম করা লাগবে না। এই বলে নুসরাত চলে যেতে লাগলেই আমি নুসরাতের হাত ধরে বলি, ভালোবাসি, বড্ড ভালোবাসি তোমায়। সেই থেকে শুরু আমাদের প্রেম। ক্লাসে আর চোখে দেখা সবাইকে ফাঁকি দিয়ে প্রেম করা, আর অন্য সব জুটির মতো আমরা সিনেমা, ফুচকা, রিক্সা করে ঘুরে বেড়ানো, রেল লাইনের পাশ দিয়ে দুজনে দুজনের হাত ধরে চলা, কিছুই বাদ যায়নি। দিন যত যাওয়া শুরু করলো, ভালোবাসা তত বাড়তে লাগলো। দুজন দুজনের জন্য নেশাক্ত হয়ে উঠলাম। একদিন ক্লাস ফাঁকি দিয়ে দুজন মেলায় ঘুরতে গেলাম। আমি নুসরাতকে 2 ডজন নীল ছুরি কিনে দিলাম, আর নুসরাত আমায় একটা গড়ি গিফট করলো। নুসরাত গড়িটা পরিয়ে দিল আমার হাতে। রাফি, আমি যদি মরে যাই, তারপরও যেন আমার এই ঘড়িটা তোমার থেকে না হারাই। এটা আমার ভালোবাসার চিহ্ন। এটা তোমার হাতে থাকলে মনে করবে আমি তোমার সাথে আছি। সেদিন আমি কিছু না বলে নুসরাতকে জড়িয়ে ধরে কাঁদি। নুসরাত আমার চোখের পানি মুছে দিয়ে নিজেও কেঁদে দেয়। এই পাগল, কাঁদিস কেন? মনে রাখবি, আমার হৃৎপিণ্ড যতদিন চলবে ততদিন আমি তোর। দ্বিতীয় বর্ষের টেস্ট এক্সামের প্রথম দিন আগে নুসরাত আমায় ডাকলো। রাফি, একটা কথা বলবো, তোমায় রাখবা? আমি কি কখনো তোমার কথা ফেলেছি? আগে আমার মাথায় হাত রেখে বলো, আমার এই কথাটা রাখবা? বলো, শুনবো। মাথায় হাত রেখে। তুমি আমায় ভুলে যাও। নুসরাতের কথা শুনে আমি ওর মাথা থেকে হাত সরে নিলাম। প্লিজ নুসরাত, এমন কিছু বলো না। তুমি চাইলে আমায় খুন করতে পারো, কিন্তু আমার ছেড়ে যেও না। রাফি, আমি আমার কথা বলে দিয়েছি। আমার বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলেছেন। আমি চাই না তুমি আমার সাথে যোগাযোগ করো। এই বলে নুসরাত চলে যায়, আর আমি জ্ঞানহীন পাগলের মতো গাছের মাঝে বোবার মতো বসে পড়ি। আমার মুখ থেকে কিছুই বের হচ্ছে না। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। সন্ধ্যায় বাসায় ফিরলাম, আর পড়ার দিকে মন বসছে না। তাই আম্মুর থেকে 1000 টাকা চেয়ে নিলাম, আর আমি পুরো টাকার সিগারেট কিনে নিয়ে আসলাম। সারাটা রাত ছাদে বসে সিগারেটের ধোঁয়া উড়িয়েছি, আর পাগলের মতো হেসেছি, আবার কেঁদেছি। হঠাৎ করে তখন অসুস্থ হয়ে পড়ায় এক্সামে আমি 10 মার্কের উপর আনসার করতে পারি নাই। নুসরাত সম্পূর্ণভাবে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল। আমি 3 দিন পর ওর বাসার সামনে যাই। ওর বাসার সামনে যেতে ও আরও রেগে যায়। রাফি, তুমি চলে যাও প্লিজ। 3 দিন পর আমার বিয়ে, আমার জীবনটা নষ্ট করো না। আমি হাসতে হাসতে বললাম, আর আমার জীবনের যে গতিরোধ থামিয়ে দিয়েছো, কি অধিকার আছে তোমার আমার জীবনটা নষ্ট করার? প্লিজ নুসরাত, আমার ছেড়ে যেও না তুমি। রাফি, আমি আমার ডিসিশন আগে জানিয়ে দিয়েছি। নুসরাত এই বলে চলে গেল। আমি দাঁড়িয়েছিলাম নুসরাত যদি একবার ফিরে আসে সে আশায়। একটু পরে তুমুল বৃষ্টি শুরু হলো। আমি এক পাও নড়িনি নুসরাত ফিরে আসবে সে আশায়। কিন্তু সন্ধ্যা কনিয়ে আসলে আমি বাসায় চলে আসি। সেদিন রাতে খুব জ্বর হয়। আমার জ্ঞান ফেরার পর আম্মু বলেছিল আমি নাকি 2 দিন অজ্ঞান ছিলাম। এর মাঝে পরিবারের সবাই জেনে যায় নুসরাতের কথা। নুসরাতের আব্বু নাকি বাসায় এসে ওয়ার্নিং দিয়ে গিয়েছিল, আমি যদি আর নুসরাতকে ডিস্টার্ব করি তবে খুব খারাপ হবে। আম্মু আমাকে অনেক বোঝালো নুসরাতকে বলে যেতে, কিন্তু আমি কিছুদিন নুসরাতকে বলতে পারি না। আগামীকাল নুসরাতের বিয়ে, আমি তাই আবার নুসরাতের বাড়িতে গেলাম। নুসরাত অপমান করলো, যা ইচ্ছে তাই বলল, আর বলল, আমার হবু বর ডক্টর, তুই পাগল। তোর হাত ধরে আমি বেরিয়ে যাব কোন দুঃখে। খুব আঘাত লাগছিল ওর কথায়, তাই ওর গলা চেপে ধরলাম। বললাম, ফিরিয়ে দে আমার সব দিনগুলো, আমার ভালোবাসা, আমার আবেগ, আমার অনুভূতিগুলো। ঠিক তখনই পিছন থেকে কে যেন আমার মাথায় আঘাত করে। জ্ঞান ফিরতে দেখে আমার পাশে পুলিশ দাঁড়ানো। আমি বললাম, আপনারা? পুলিশ লোকটি হেসে বলল, তোমার জ্ঞান ফিরের অপেক্ষা করছিলাম। তারপরে আমার জেলে নিয়ে যাওয়া হয়। আমি আমার অপরাধ জানতে চাইলে পুলিশ লোকটি বলে হত্যার চেষ্টা, ধর্ষণের সাথে চুরির অভিযোগ আছে আমার নামে। আর এর প্রধান সাক্ষী নুসরাত, সে নিজে এসে অভিযোগ করে গেছে। তারপর কীভাবে যেন আব্বু 1 সপ্তাহের মাঝে আমার জামিন করে নিল। তবে এই 1 সপ্তাহ জানুয়ারির মতো আমার নির্যাতন করেছিল পুলিশ। জেল থেকে বের করে আব্বু আমায় সেদিন চোর মেরে বলেছিল, একটা মেয়ের জন্য আমার মান সম্মান সব শেষ করে দিলি।
আমি কিছু না বলে চুপ করেছিলাম। তারপর বাড়ি ফিরে আম্মু আমায় দেখে বলল, তোকে বারণ করেছিলাম না যেতে? এত ভালোবাসা দেখালি, কই তোর ভালোবাসার মানুষ? সেদিন নুসরাতের যত ছবি ছিল সব ছেড়েছিলাম। ভেবেছিলাম যেখানে বাবা মাকে সম্মানের জায়গায় অসম্মানে ঠেলে দিয়েছি, এই মুখ আর দেখাবো না। সেদিন আমি 3বার আত্মহত্যা করতে গিয়েও পারিনি। প্রতিবার নুসরাতের সেই হাসি মুখটার সামনে বসে আসতো। তারপরের দিনগুলো কেটেছিল জেলের থেকেও খারাপভাবে। মানুষ আমায় আর আমার পরিবারকে নানান কথা বলতো। আব্বু রাতে এসে কান্না করতো, আর কোনো দিন আমায় খুব মারতো। আম্মু অসুস্থ হয়ে পড়ে, তাই মেঘলাকে মানে আমার খালাতো বোন আমাদের বাড়িতে নিয়ে আসে ওকে। কলেজে তো যাওয়া বন্ধ, যেদিন নুসরাতের বাড়িতে গিয়েছিলাম সেদিন থেকে। আব্বু আমায় কলেজে নিয়ে গেলে প্রিন্সিপাল স্যার অপমান করে বের করে দেয়। তার উপর টেস্ট এক্সাম সব ফেল। সভাপতির সাথে আব্বুর ভালো সম্পর্ক ছিল, অনেকে বুঝিয়ে আমার এক্সাম দেওয়ার সুযোগ করে দেয়, কিন্তু আমি ফেল করে বসি। তখন পর্যন্ত নেশা আমি গোপনে করতাম। যেদিন রেজাল্ট দিয়েছিল সেদিন আব্বু এত মেরেছিল বলতে পারবো না। তারপর দরজার বাইরে আমায় বের করে দেয়। সেদিনের মধ্যরাতের দিকে আমার মাথায় নেশার ভূত চাপে। আমি কী করবো বুঝতে পারি না, তাই আমি দরজা ভেঙে আব্বুর টাকা চুরি করি, আর সেদিন নেশায় মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকি। এলাকার লোক বাবাকে বিভিন্ন রকম বাজে কথা বলে, আর সেদিন থেকে শুরু হয় বাবা মায়ের অত্যাচার। যদি খুন করলে জেল না হতো, তারা হয়তো আমাকে অনেক আগেই মেরে ফেলতো, অন্তত নিজেদের সম্মানের জন্য হলেও। এত অত্যাচারের মধ্যে ছিলে কিভাবে তুমি? জানি না, তখনকার দিনগুলো নেশায় কাটতো, তাই বলতে পারিনি। আর তারপর একদিন আমি বাহির থেকে এসে দেখি নুসরাতের দেওয়া আমার গড়িটা নাই। আমি পাগলের মতো খুঁজতে থাকি, ওর সে স্মৃতিটা আমি হারাতে চাইনি। আমি মেঘলাকে জিজ্ঞাসা করলাম, মেঘলা আমার গড়িটা দেখেছিস? ও হাসতে হাসতে বলল, আমি ঘড়িটা হাতে নিয়ে দেখার সময় ভেঙে। আর কিছু বলার আগে ঠাস ঠাস করে গেলে প্রচণ্ড জোরে 2টা থাপ্পড় বসিয়ে দিই। ও আমার ঘড়ি আমার উপর ছুঁড়ে মেরে দৌড়ে চলে যায়। তখন নিজে অনুতপ্ত হই। এরপর ওর কাছে ক্ষমা চাই, কিন্তু ও আর আমার সাথে কোনোভাবেই তেমন কথা বলেনি। যখন এ কথা বলতে গিয়েছি তখন নেশাখোর বলে বা বিভিন্নভাবে আমায় অপমান করত। মাঝে মাঝে কোনো দোষ ছাড়াই ও আম্মু আব্বুর কাছে বিচার দিত। শেষবার যখন বলল ও ড্রেস চেঞ্জ করার সময় আমি উকি দিয়েছি, আব্বু আম্মুর সামনে অনেক মেরেছে আমাকে। মেঘলা আমার অবস্থা থেকে হাসছিল। তারপর না খেয়ে কতদিন ছিলাম ঠিক জানি না। তারপর বাড়ি ছেড়ে চলে আসি, আর তোমার আম্মু আমায় আশ্রয় স্থান দেয়। সোহানা অতীত শোনার পর আর কিছু না বলে আমার চাপড়ে ধরে। রাফি, তোমার জীবনে এত ঝড় বয়ে গেছে তা কখনো আমি ভাবতেও পারিনি। বাদ দাও তো এসব। রাফি, সামনে আমাদের ফাইনাল এক্সাম। লক্ষ্য হলো তুমি ভালো রেজাল্ট করবে। তারপর প্রধান লক্ষ্য হলো ঢাকা মেডিকেল কলেজে এডমিশন। আমি চাই তুমি ওই সব মানুষদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দাও যে তুমি একজন মানুষ, আর তুমিও পারো কিছু করতে। দেখতে দেখতে ইন্টারের ফাইনাল এক্সাম চলে আসলো। সোহানা আগের থেকে অনেক বেশি মিশিয়ে বলা যায়। আমার প্রতিটা কাজ ওর পছন্দ মতো করায়। এতে আন্টি তেমন কিছু বলে না। এক্সামগুলো খুব ভালো গিয়েছিল। এক্সামের পর আমি সোহানা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতাম। সবাই আমাদের সম্পর্কে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভাবলেও আমরা ছিলাম বন্ধু। সোহানাকে পেয়ে আমি নুসরাতকে বলে গিয়েছিলাম বলা যায়। আমার বদলে যাওয়াটা একটা রূপকথার গল্পের মতো হয়তো, কিন্তু নিয়তি তো আমি ঠেকাতে পারবো না। একদিন সোহানা আর আমি ফান করতেছিলাম, হঠাৎ সোহানা বসে পড়ে, তারপরে জ্ঞান হারায়। আমি আর আন্টি ওকে নিয়ে হসপিটালে গেলাম, কিন্তু ডাক্তারের রিপোর্ট শুনে আমি দপ করে মাটিতে বসে পড়লাম। ডাক্তার যখন রিপোর্টগুলো দেখছিল তখন আমি বারবার বলছিলাম, প্লিজ ডাক্তার, সোহানার কি হয়েছে বলুন। আপনি পেশেন্টের কি হন? আমি ওর ফ্রেন্ড, আর উনি ওর মা। দেখুন, খুব একটা সুখবর নেই, আল্লাহ ভালোই জানেন। তবে রিপোর্ট অনুযায়ী মেয়েটি আর বেশি দিন বাঁচবে না বলে মনে হয় না, কারণ ওর ব্লাড ক্যান্সার। ডাক্তারের কথা শুনে আমি দপ করে মাটিতে বসে পড়লাম, আর আন্টি মাথা ঘুরে পড়ে গেল। তারপর ডাক্তার আন্টিকে একটা কেবিনে ভর্তি করে নিল। একটু পর ডাক্তার আমাকে ডাকলো। তোমার আন্টির জন্য O+ রক্ত দরকার। আমার তো বি পজিটিভ। তাহলে এখন কি করবো ডাক্তার? তুমি দেখো কোথা থেকে ম্যানেজ করতে পারো কিনা, আমিও ট্রাই করছি। আমি বেরিয়ে পড়লাম ব্লাডের সন্ধানে, কিন্তু কোথাও পেলাম না। আমার চোখ বেয়ে পানি পড়ছে। যারা আমার জীবন দিল বিপদের দিনে, আমি তাদের কিছু দিতে পারলাম না। মাথাটা ব্যথা শুরু করে দিয়েছে। ঠিক এমন সময় কারো কণ্ঠে থমকে গেলাম। রাফি, তুই এখানে? পিছনে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ ও মেঘলা ছিল। আগের থেকে এমন জানি দেখতে পাল্টে গেছে মেঘলা। আমি ওর সামনে দাঁড়াতে চাচ্ছিলাম না, তাই চলে আসতে লাগলাম। এমন সময় মেঘলা ছুটে এসে আমার হাত ধরলো। রাফি, তুই কই ছিলি?
অনেক কিছু বদলে গেছে এই বছরগুলায়, তোকে অনেক কিছু বলার আছে। কোন সাহসে একজন নেশা করে হাত ধরেছিস? এক জটকায় হাতটা মেঘলা হাত থেকে ছাড়িয়ে নিলাম আর মেঘলার সামনে থেকে চলে আসলাম। ডাক্তার আমাদেরকে বলল ব্লাড ম্যানেজ হয়ে গেছে। রাতে আন্টির জ্ঞান পেল। আমি আন্টিকে বসতে সাহায্য করলাম। আন্টি চিন্তা করবেন না, আল্লাহ নিশ্চয়ই আমাদের কাছ থেকে এমনভাবে সোয়ানাকে নিয়ে যাবে না। আন্টি আমায় ধরে চিৎকার করতে লাগলো। সোয়ানার এখনো জ্ঞান ফিরেনি। আন্টি পাগলাম করছিল। সোয়ানার এই অবস্থায় আমার ভিতরটা ফেটে যাচ্ছে, কিন্তু আন্টির সামনে প্রকাশও করতে পারছি না, এতে আন্টি আরও ভেঙে পড়বে। আমি ডাক্তারকে অনেক বলে সোয়ানার কেবিনে ঢুকলাম, ওর হাতটা ধরলাম। আমাকে বাঁচতে শিখিয়ে নিজে চলে যাচ্ছিস? এত স্বার্থপর তো তুই ছিলি না। চোখ থেকে পড়া নোনা জলগুলো যেন আজ সাক্ষী হয়ে রইল সোয়ানাকে ছাড়া আমার লাইফটা এগুলো অনেকটা অসম্ভব। 3 দিন পর সোয়ানাকে নিয়ে বাড়ি ফিরলাম। সোয়ানাকে দেখে আন্টি কাঁদে, আমি নীরবে কাঁদি। সোয়ানা আমাদের অবস্থা দিয়ে কিছুটা বুঝতে পারে যে ওর সাথে খারাপ কিছু হয়েছে। রাফি, তুই আর আম্মু কি আমার সাথে কিছু লুকানোর চেষ্টা করছিস? ওই তোর আমাকে সন্দেহ হলো? ভালোই তো, আমি আজ তোর কাছে মিথ্যা বলি। রাফি, তাই না? কেন জানি আমার মন বলছে আমার বড় কিছু হয়েছে, আমি আর বাঁচবো না বেশি দিন। সোয়ানার কথা শুনে আমি আর স্থির থাকতে পারলাম না। শক্ত করে বুকে জড়িয়ে দিলাম সোয়ানাকে। আর কখনো এমন কথা মুখে নিলে তোর সামনে আমার জীবন শেষ হবে। এই পাগল, কাঁদছিস কেন? তোর চোখের পানি একদম সহ্য করতে পারি না। আচ্ছা বল, আর কয়েকদিন পর তোর রেজাল্ট দিবে, তখন তুই কোথায় এডমিশন নিবি? তুই যেখানে নিস। ধুর পাগল, তুই জানিস আমার চোখে শুধু তোর স্বপ্নগুলো ভাসে। তুই ঢাকা মেডিকেল কলেজে এডমিশন নিবি, কথা দে। তোর কথা শুনে নাই এমন হয়েছে কখনো? রাফি, আরেকটা কথা, তোর সাথে কেউ অন্যায় করলে তুই তাকে বকবি না, সরি বলে দিবি, কারণ একদিন সে তার ভুল বুঝবেই। আচ্ছা, তুই মুরব্বীদের মতো এত উপদেশ দিচ্ছিস কেন? বলা তো যায় না কখন না থাকি। সোহানা, অবশেষে আসলো সেই দিন। আজকে ইন্টারের রেজাল্ট বের হবে। আমার থেকে বেশি সোহানার চিন্তা আমার রেজাল্ট নিয়ে। ও যে আমার সাথে এক্সাম দিয়েছে এটা মনে হয় ভুলেই গেছে। সকালবেলা আজান শুরু হতে সোহানার ডাক। রাফি, আয় রাফি। এই কি হয়েছে? এমন মধ্যরাতে ডাকছিস কেন? মধ্যরাত মানে? ফজরের আজান হয়ে গেছে, এখন সকাল হবে, নামাজ পড়বি না তুই? আজ না অন্যদিন পড়ব। রাফি প্লিজ ওঠ না, আজ না রেজাল্ট দিবে, আল্লাহ তালার কাছে দোয়া করব তোর রেজাল্ট যেন ভালো হয়। আজ দোয়া করলে কি রেজাল্ট পাল্টে যাবে? রেজাল্ট যা আসার আসবে। দূর ওঠ তো, আমি এত কথা শুনতে চাই না। প্লিজ, আজ অনেক ঘুম পাচ্ছে। আমি মরে গেলে আর কে ডাকবে তোকে এভাবে? তখন মিস করবি। সোহানের কথা শুনে আমি উঠে শক্ত করে ওকে জড়িয়ে ধরলাম। তোকে কোথাও যেতে দিব না আমি। আরে পাগল, একটু আস্তে করে ধর, আমার তো জীবন বের হয়ে যাচ্ছে। আগে বল, আমার ছেড়ে কোথাও যাবি না? আচ্ছা যাব না, এখন চল নামাজ পড়বি। তারপর দুজনে নামাজ পড়ে বাগানে গেলাম। রাফি জানিস আমার বিশ্বাস তুই ভালো রেজাল্ট করবি। আচ্ছা, আমার রেজাল্ট নিয়ে এত না ভেবে তুই নিজেরটা নিয়ে ভাব। চুপ, তোকে ডাক্তার হতে হবে, আমি এটাই জানি। যদি আমি পাস না করি? কি বললি হনুমান? ছাড় প্লিজ, ছাড়, আমার ব্যথা করছে। ছাড়বো না। আচ্ছা বল, তুই আমায় নিয়ে তো ভাবিস কেন? কারণ তোকে আমি উদাহরণ হিসেবে দেখতে চাই। যে কেউ যেন বলে জীবনের শেষ বা অসম্ভব বলে কিচ্ছু নেই, আর তার প্রমাণ রাফি। আমি আর বসে থাকতে পারলাম না, চলে আসলাম উঠে। এতটা মনের মধ্যে জায়গা করে 2 দিন পর হারিয়ে যাবে মেয়েটা, এটা ভাবলে নিজের নিঃশ্বাসটাই যেন বন্ধ হয়ে আসে। আমার জীবনটি এমন করে সাজিয়ে দেওয়ার কি দরকার ছিল ওর, যখন নিজে চলে যাবে? এর মধ্যে আন্টি এলেন। রাফি, কি হয়েছে? আমি চোখ থেকে পানি মুছে নিলাম। কিছু না আন্টি। আমি জানি তুমি সোহানার কথা ভাবছো, কিন্তু বাবা কি বলতো, ও চলে গেলে আমি কি নিয়ে থাকবো? শেষ সম্বল তো ছিল আমার এই মেয়েটাই। আল্লাহ তাকেও নিয়ে যেতে চাচ্ছে। প্রতিটা মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা অনুভব করি আমি। আন্টি এমনভাবে কাঁদবেন না। সোহানা আমাদের মাঝে যে কয়দিন আছে একদম বুঝতে দেওয়া যাবে না এটা যে ওর শেষ সময়। এই কয়টা দিন আমরা ওর অনেক খেয়াল রাখবো। দুপুর 12টা সোহানা এসে বলল, রাফি দেখ তো ইন্টারনেটের রেজাল্ট বের হয়েছে কিনা। এখনই পাওয়া যাবে। তাড়াতাড়ি দেখ। আরে বাবা, দেখবো তো। তুই তো পাগল হচ্ছিস কেন? আচ্ছা রাফি, তুই ডক্টর হওয়ার পর প্রথম কার চিকিৎসা করবি? তোর মাথায় কি সারাদিন শুধু আমাকে নিয়ে চিন্তা দেখে? বিয়ের পর তো তোর জামাই তোর 3 বেলা নিয়ম করে পিটানি দিবে। গাধারাম, এবার দয়া করে রেজাল্টগুলো দেখুন আর আমায় উদ্ধার করুন।
আমাকে আবার একটা জায়গায় যেতে হবে। কোথায় যাবি? তোর কাছে সব কিছুর কৈফিয়ত দিতে পারবো না। আমি একটা বই পেয়ে রেজাল্ট দেখলাম, তবে আমারটা না সোহানারটা। ওর রেজাল্ট ভালোই হয়েছে, 4.80। এখন ভয় করছে আমারটা দেখার সময়, আল্লাহ জানে কি হয়। এই রেজাল্টটার সাথে কত কিছু জড়িত, বিশেষ করে সোহানা ওর সম্মান আর খুশি দুইটাই মিশে আছে এর সাথে। হ্যাঁ, আমার রেজাল্ট সোহানার কথা মতোই হলো। আমি গোল্ডেন A+ পেয়েছি। আমার রেজাল্ট থেকে সোহানা আমার জড়ে ধরে কান্না করে দিল। আজকের মতো খুশি আমি এর আগে কোনোদিন হইনি। চল, আমাদের একটা জায়গা যেতে হবে। এখন আবার কোথায় যাবি? আমি মানত করেছিলাম তুই যদি গোল্ডেন A+ পেয়ে পাশ করিস তাহলে আমি এতিম বাচ্চাদের খাওয়াবো। আমি কি বলবো ভেবে পাচ্ছি না মেয়েটার এত উদারতা দেখে। একটা মানুষ কি করে এত উদার মনের মানুষ হতে পারে, সেটা এই পরিবারে না আসলে বুঝতেই পারতাম না। তারপর সন্ধ্যায় আমি আর সোহানা বের হলাম। ও এতিম বাচ্চাদের খাবার দিচ্ছে আর আমি পাশে দাঁড়িয়ে আছি। রাফি, জানিস এই বাচ্চাদের মুখে হাসিটা দেখলে কেন জানি মনটা ভালো হয়ে যায়। তারপর থেকে শুরু হয় সোহানার আমার উপর শাসন। পড়া ছাড়া আর অন্য কিছুর সুযোগ নেই। আমি সোহানার হাত ধরলাম। সোহানা, তুই নাগার থেকে অনেক সুন্দর হয়ে গেছিস, মনে হয় আমি তোর প্রেমে পড়ে যাব। যে হারি দিন দিন সুন্দর হচ্ছিস। তাই না? তা আমার এত গুণগান গাওয়ার মতলবটা কি জানতে পারি? আরে এত পরে কি করুম, চল ঘুরে আসি। আমি জানতাম আপনি এমন আবদার করবেন, কিন্তু স্যার আপনার ছুটি তখনই হবে। তারপর থেকে আমার শুরু হলো ঢাকা মেডিকেল কলেজে ভর্তির টার্গেট। দিন দিন সোহানার উপর আমার মায়া বেড়ে যাচ্ছে। আমার পাশে থেকে বিনা স্বার্থে বন্ধুত্বের হাত বাড়িয়ে মেয়েটা কত দূর পৌঁছে দিয়েছে আমায়। এই বন্ধুটা চলে যাবে ভাবতে পারেনি। ও প্রতিটা দিন এমনভাবে আমার কেয়ার নেয়, আমি ওর মাঝে হারিয়ে যাই। হ্যাঁ, আমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়ে যাই, যার পুরো কৃতিত্ব সোহানার, যে কিনা আমায় এই পর্যন্ত পৌঁছে দিয়েছে। তে আজ বাসা যেতে ওর পছন্দের আইসক্রিম আর সাথে মিষ্টি নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে দেখি সোহানা কান্না করছে। কিরে, কান্না করছিস কেন? তোমাকে কতগুলো ফোন দিয়েছি, ফোনগুলো রিসিভ করিস না কেন? তাই বলে তুই কান্না করবি? আমার চিন্তা হয় না বুঝি? ও, আমার চিন্তা আবার তোর কি আসে যায়? তাই তো, আমার কোনো কিছু যায় আসে না। যা, আর কখনো তোর কাছে আসবই না। জানিস আজ কত চিন্তা হচ্ছিল, সারাটা দিন না খেয়ে আছি, আর তুই একটা বড় ফোন ধরলি না। কি বললি তুই? এখনো খাবার খাসনি? সোহানা ঠোঁট বাঁকা করে বলল। না। আমি ওর সাথে সাথে দমক দিয়ে উঠলাম, তারপর দিয়ে দাঁতগুলো ফেলে দিতে মন চায়। তুই আমায় আবার বকা দিচ্ছিস, যা খাবই না। তারপর আমি সোহানাকে খাইয়ে দিতে লাগলাম। আমাদের সম্পর্কটা যে কেউ দেখলে বলবে স্বামী স্ত্রীর সম্পর্ক। শুধু দুরুমে ঘুমাই দুজনে, বাকি সব কিছুই একসাথে, বলা যায় এক সুতি বাঁধা দুটি প্রাণ। খাওয়ার মাঝে সোহানা বলল, রাফি, তোর ভর্তির কি হলো? রাফি মুখটা কালো করে ফেলল। সোহানা রাফির মুখ ওপরে তুলে বলে, তুই চান্স পাস নাই বুঝি? আরে বোকা, সবাই কি ডক্টর হবে এমন কোনো কথা আছে নাকি? মন খারাপ করিস না। এই এত বেশি বুঝিস কেন? আমি কি বলছি তোকে যে আমি সুযোগ পাইনি? আমি তোর এতদিনের ধারণ করার স্বপ্ন, আশা আর বিশ্বাস ভাঙতে পারি? সোহানা কেঁদে দিয়ে রাফিকে জড়িয়ে ধরে। জানিস আল্লাহ তোর মাঝে আমার স্বপ্নগুলো পূরণ করে দেয়। আজ আমি অনেক খুশি রে। এই তোর জন্য আজ তোর ফেভারিট আইসক্রিম এনেছি। থ্যাঙ্কস। তোর বউ এতগুলো লাকি হবে কেন যে নুসরাত গেল? আমি রাগ দেখিয়ে উঠে গেলাম। সোহানা আমার পেছন থেকে চোখ ধরে ফেললো। মহারাজ বুঝি আমার সাথে কথা বলবে না? তুই এমন কেন? তোর চুয়াতে সব রাগ চলেছে। এভাবে চলছে দিন। আমি আর সোহানা আর গভীরভাবে জড়িয়ে যাচ্ছি। ঠিক 6 মাস পর কলেজ থেকে বন্ধুদের সাথে বের হয়েছি ঘুরতে। তখনই সামনে পড়ে যায় নুসরাত। প্রায় 5 বছর পর প্রিয় মুখটার দেখা মিলল। কিছুক্ষণ তাকিয়ে থাকতে দেখে বন্ধুরা বলল, কি রে, দাঁড়িয়ে পড়লি কেন? চল। তোরা যা, আমি আসছি। ওরা চলে যাওয়ার পর নুসরাত আমার সামনে আসলো। চেহারার সৌন্দর্য আগের মতো নেই কিছুই, মুখটা একদম শুকিয়ে গেছে। আমার সামনে সে জিজ্ঞেস করলো, কেমন আছো রাফি? থাকছিল একটা হাসি দিলাম ওর দিকে তাকিয়ে। কেন ভাবছেন কবে আমার জেল থেকে ছাড়া পেলাম? নাকি আবার কোনো দর্শন বা অন্য কিছুর অভিযোগ তুলবেন নাকি? একটা দীর্ঘশ্বাস ফেলে নুসরাত আমার দিকে তাকালো। সেদিনের করা পাপে আমার কপালে জোটে এক ধর্ষক, যে কিনা রাতের ক্ষুধা আমার শরীরে মিটাতো আর দিনে অন্য কারোর সাথে। ডাক্তার বর, আর কোথা কি বলেছিলে? আমি তো পাগল। হ্যাঁ, তখন যদি বুঝতাম পাগলটা আমার জন্য পাগল ছিল। কি পেলাম বাবার কথাই, তোমায় অবহেলা আর পুলিশ কেস করে। বিয়ের প্রায় 6 মাস ভালোই কাটছিল। তারপর আর আমার সৌন্দর্য তার কাছে ভালো লাগে না। সে বাসায় মেয়ে নিয়ে আসতো,
আমার সামনে ওদের সাথে নোংরামি করতো আর ওদের বলতো আমি কাজের মেয়ে। প্রায় ওর সাথে ঝগড়া করতাম। ও আমার গলা চেপে ধরে বলতো, আমি কি তোকে পূজা করার জন্য বিয়ে করেছি? এখন তোর রূপ ভালো লাগছে না, তখন তোর রূপ ভালো লাগছিল করেছি, এখন লাগে না তাই তোকে ছুঁয়ো না। আমার তখন খুব করে মনে পড়তো তোমার সাথে কাটানোর সময়গুলো, যেখানে আমায় এতদিন পেয়েও রূপের দিকে নয় মনের দিকে তাকাতে। তারপর রাতে দিনে কাঁদতাম। বাবাকে বলে বাবা বলে ছেলে মানুষ এমন করেই। অন্য মেয়েদের যখন বাসায় এনে নোংরামি করতো আর বলতো আমি কাজে মেয়ে, তখন নিজেকে শেষ করে দিতে ইচ্ছে হতো। তারপর আমি কয়েকবার আত্মহত্যাও করতে গিয়েছিলাম, কিন্তু সবসময় মনে হতো ওর মতো একটা জানোয়ারের জন্য কেন আমার জীবনটা নষ্ট করব। তারপর বাড়ি থেকে আমি চলে আসি, লজ্জায় বাবার বাড়িও যায়নি। আজ স্থান আমার পতিতালয়। আমি একটা হাসি দিয়ে বললাম, এই নাও 1000 টাকা, আমি কোনো রাতে আসবো না। আর হ্যাঁ, তোমার মতো মেয়ের জীবনে এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। রাফি প্লিজ আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমায়। ক্ষমা? এই বলে চলে আসলাম ওর সামনে থেকে। মনটা আজ কেন জানি অন্যরকম লাগছে। বাসায় ফিরে সোয়ানাকে বললাম আজকের পুরো ঘটনা। আল্লাহ কিছু পাপের শাস্তি দুনিয়াতে দেয়, আবার কিছু আখেরাতে। কিছুদিন পর হঠাৎ সোয়ানার বুকে ব্যথা শুরু হয় প্রচণ্ডভাবে। তারপর তাকে হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালে নিয়ে যাওয়ার পর সোয়ানাকে ডাক্তার আইসিইউতে নিয়ে গেলেন। আন্টি আমার জড়িয়ে কান্না করতে লাগলেন। আমি বললাম, আন্টি বর্ষার এখন সব ঠিক হয়ে যাবে। আমি আড়ালে গিয়ে কাঁদতে লাগলাম। আন্টিকে কি সান্ত্বনা দেব? আমি নিজে যে মেনে নিতে পারছি না সোয়ানার এই অবস্থা। ওর নিষ্পাপ হাসিটা আর সাথে মিষ্টির শাসনটা তো ছিল আমার রোজকার অভ্যাস। আল্লাহ, তুমি সোয়ানাকে আমার জীবনের বদলে হলেও ফিরিয়ে দাও। বসে বসে ভাবছি সোয়ানার সাথে কাটানো খুনসুটির সময়গুলো। প্রতিটা দিন যেন ওর খুনসুটি ছাড়া কাটতই না। এমন সময় পেছন থেকে কেউ ডাক দিল, রাফি। পেছনে তাকিয়ে দেখি হুইল চেয়ারে বসে আছে আমার মা, আর সাথে আছে মেঘলা। ভেতরটা মোচড় দিয়ে উঠল আম্মুর এই অবস্থা থেকে। আগের থেকে কত রোগা হয়ে গেছে উনি, আর সাথে দেখা যাচ্ছে হুইল চেয়ারে হাঁটতেও পারে না মনে হয়। এমন সময় মেঘলা আম্মুকে আমার সামনে নিয়ে আসলো। আমি অন্যদিকে মুখ ঘুরে নিলাম। আম্মু বলল, রাফিক, অনেক দিন দেখি না তোকে, একবার তাকাবি আমার দিকে? আমি তাকালাম না। কেন জানি নিজের উপর খুব রাগ হচ্ছে। যারা কিনা আমায় এত অবহেলা করেছিল, প্রতিটা মুহূর্তে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল, আমি কেন তাদের জন্য চোখের জল ফেলছি? আম্মু আবার ডাক দিল, রাফি, অনেক অভিমান আর রাগ বুঝি জমিয়েছিস? আমাদের বুঝি আর কোনো দিন তোর মুখ দেখাবি না? খুব যে ইচ্ছা করছে তোর মুখটা দেখতে খোকা। আম্মুর কথায় আমি আর নিজেকে সামলাতে পারি নাই। আমি রাগে বললাম, কেন এসেছেন? আপনাদের রাফি সেদিনই মারা গিয়েছে, যেদিন আধার রাতে বাড়ি থেকে পালিয়ে আসছিল আর আপনাদের মুক্ত করে চলে আসছিল। আমার কথা শুনে আম্মু বলল, মেঘলা, চল আমরা চলে যাই, রাফি মনে হয় আর আমাদের সহ্য করতে পারছে না। এমন সময় আন্টি এসে বলল, রাফি, সোহানার অবস্থা ধীরে ধীরে খারাপ হচ্ছে। আন্টি আপনি একদম চিন্তা করবেন না, আমি ডাক্তার নিয়ে আসছি। ওনারা কে রাফি? আমি চিনি না ওনাদের। এই বলে হারতে লাগলাম। এমন সময় মেঘলা বলল, হুইল চেয়ারে বসা মহিলাটি রাফির মা। রাফি, তুমি তোমার মায়ের সাথে কথা বলো, আমি ডাক্তার ডাকতে যাই। আন্টি, আমার কথা বলার প্রয়োজন নেই, সোনার জীবনটা দরকার। এ বলে আমি চলে যাই। ডাক্তার নিয়ে এসে দেখি আন্টির সাথে আম্মু আর মেঘলা দাঁড়িয়ে আছে। আমি বললাম, আন্টি ওনারা এখানে কেন? রাফি, আগে ডক্টর সোহানাকে দেখুক, বাকিটা পরে বলবো। তারপর আন্টি মেঘলা আর আম্মুকে বলল চলে যেতে আর আগামীকাল আসতে। ডাক্তার সোহানাকে দেখে বলল, কোনো কিছুই কন্ট্রোলের মধ্যে আসেছে না, আল্লাহ ভালো জানে। আমাদের কিছু করার ক্ষমতা নাই এখন। আন্টি কান্না করতে লাগলো। আমি কি করব বুঝতেছি না। আন্টিকে সামলাবো নাকি সোহানার সাথে থাকবো? আল্লাহ কি সত্যি সোহানাকে আমাদের থেকে কেড়ে নেবে? না, এই কিছুতেই হতে পারে না। সোহানার সাথে জড়িয়ে আছে আমার আর আন্টির প্রাণ। আন্টিকে রাতে অনেক বললাম, আন্টি আপনার শরীর ভালো নেই, বাড়িতে চলে যান, আমি তো আছি। আন্টি খেতে খেতে বলল, রাফি, যা দেখছো এটা একটা লাশ, আর আমার কলিজাটা তো এখন আইসিইউতে পড়ে আছে। আমি কি বলবো এই কথার উত্তরে আমার জানা নেই। একটু পর ডাক্তারকে অনেক অনুরোধ করে আমি সোহানার কেবিনে ঢুকলাম। মুখটা শুকিয়ে গেছে, দুষ্টুমি ভাবটা আর নেই, মনে হচ্ছে অনেক দিন খায় না। আমি ওর হাতটা ধরে বললাম, কিরে পাগলি, তুই আমার ছেড়ে কোথায় যাচ্ছিস? আমি তো তোকে সেরা অন্ধ, তুই না বলতি আমার স্বপ্নগুলো তুই তোর চোখে লালন করছিস, আজ চোখ বন্ধ করে আছিস কেন? ওই কথা বল আমার সাথে। একদিন কথা না বলে তো থাকতে পারতি না তুই, আজ কথা বলছিস না কেন? প্লিজ একবার কথা বল সোহানা। আমায় এতটা ইগনোর করলো সোহানা, আর কথা বলল না। পরদিন বসে আছে হসপিটালে পাগলের মতো।
এমন সময় আম্মু আর মেঘলা এসে সামনে দাঁড়ালো। আম্মু বলল, তোর আব্বুর মৃত্যুর আগে তোর জন্য একটা চিঠি লিখে গিয়েছে। অনেক খুঁজেছিল তুই চলে আসার পর, পাইনি তোকে। তারপর মেঘলা যখন বলছিল 1 বছর আগে তোকে দেখেছিল এই হসপিটালে, কতদিন এসেছিল এখানকার আশেপাশেও খোঁজ নিয়েছিল, পাইনি তোকে। তাই তার মৃত্যুর আগে তোর জন্য একটা চিঠি লিখে গিয়েছিল। আমাদের বলেছিল যদি কোনোদিন দেখা হয় চিঠিটা যেন তোকে দেই। আম্মুর কথা শুনে বুকের ভিতরটা যেন ফেটে যাচ্ছে। উনি যতই হোক আমার বাবা ছিলেন, ওনার অপরাধ ছিল তাদেরকে জন্মদাতাকে আমি কখনো বলি নাই। একদিকে সোহানা, অন্যদিকে বাবার মৃত্যুর খবর, মায়ের প্যারালাইজড, কত কিছু হয়ে গেল এই দিনগুলোতে, হারিয়ে গেল কত কিছু। বিকালে বাবার চিঠিটা হাতে নিলাম। রাফি, জানি তোর কাছে আমি ঘৃণিত বাবা। এটা আমিও জানি যে আমি কোনো আদর্শ বাবা না, কারণ আদর্শ বাবারা কখনো সন্তানদের ঘৃণা করে না। কিন্তু জানিস, চারপাশের মানুষগুলো দিন তোর নামে এত অভিযোগ করত, আমি তখন রেগে ভাবতাম এমন সন্তান থাকার চেয়ে না থাকা ভালো। মনে আছে রাফি, তুই যখন কেজি স্কুলে পড়তি, একদিন বৃষ্টির সময় তোকে যখন কাঁধে নিয়ে বাড়িতে ফিরছিলাম, সেদিন তুই বলেছিলি, বাবা আমিও একদিন তোমায় এইভাবে কাঁধে করে বাড়ি নেব। সেদিন আমি খুশিতে আত্মহারা হয়েছিলাম। তুই চলে যাওয়ার পর মেঘলা তার ভুল বুঝতে পারছে। সে সবার কাছে বলেছে সেদিন তুই তার রুমে তাকাসনি। তোর উপর প্রতিশোধ নেওয়ার জন্য মেঘলা আমাদের কাছে মিথ্যা বলেছে। তারপর থেকে তোর আম্মু আমার সাথে একদিনও ভালো করে কথা বলেনি। তোর ছবি বুকে নিয়ে তোর রুমেই ঘুমাতো। তোর ঘাটতিটা বুঝতে একটু বেশি সময় লেগে গেছিল। তোকে শেষবারের মতো দেখার অনেক ইচ্ছে ছিল, কিন্তু ভাগ্য যে সব থাকে না, সব শেষ। তুই তোর মা আর মেঘলার পাইলে দায়িত্ব নিস। ইতি, তোর অযোগ্য বাবা। বাবার চিঠিটা পড়ে আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। তারপর আম্মুকে সোহানের ব্যাপারে আর আন্টির ব্যাপারে সব কিছু বললাম। সোহানার এখনো জ্ঞান ফেরেনি। আজ 2 দিন হয়ে গেছে। মেয়েটার মুখটা কেমন জানি কালো হয়ে গেছে। রাতে আন্টি বলল, রাফি, তোমার জন্য সোহানা আমার কাছে একটা চিঠি দিয়ে গেছিল, এই নাও। আমি চিঠিটা খুললাম। সোহানা কি লিখেছিল দেখার জন্য। আই গাধা, কাঁদছিস কেন? এটা তো আগেই জানতি আমি আর এই পৃথিবীতে বেশি দিন নেই। আর তুই কাঁদলে আমার একদম ভালো লাগে না, জানিস না? তুই কিন্তু কোনো কিছুতে একদম ফাঁকিবাজি করবি না। আমি যদি পারতাম না, আত্মা হয়ে ফিরে আসতাম। জানিস, আমিও স্বপ্ন দেখতাম তোকে নিয়ে। তুই সমাজে একদিন অনেক বড় হবি। মানুষগুলো বলবে ছেলে হলে রাফির মতো হও। আরও কত স্বপ্ন বুনেছিলাম, কিন্তু দেখ না, বিধাতার যে এক কঠিন সত্য, কিছু লোক অসমাপ্তই মানায়। আমার স্বপ্নগুলো প্লিজ অপূর্ণ রাখিস না। আর শোন, তুই যদি কাঁদিস না, আমি আর কোনো দিন তোর সাথে গল্প করব না। আমার আম্মুর আমি ছাড়া কেউ ছিল না। প্লিজ তুই মায়ের মতো আগলে রাখিস। আর শেষ কথা, তুই তোর পরিবারের সাথে আবার সম্পর্কটা আগের মতো করে নিস। একদম কাঁদবি না গাধা। আমায় দেখ আমি কতটা হাসছি। আর হ্যাঁ, একটা লাল টুকটুকে বউ আনিস, যে তোর অনেকটা খেয়াল রাখবে। আমার সময় শেষ, আমি চলে যাচ্ছি। রাফি কান্না করতে লাগলো। সোহানাকে ছাড়া কি করে থাকবে? আল্লাহ যেন তার থেকে সব কেড়ে নিচ্ছে। ডাক্তার রাফি, আমি যতদূর জানি আপনি নতুন, কিন্তু আজ আপনি এমনভাবে কাজ করলেন বোঝাই যায়নি আপনি আজই জয়েন করেছেন। আমরা তো প্রায় এই পেশেন্টকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছিলাম। ডাক্তার, আমি কাজটা ভালোবাসা নিয়ে করি। আর সব থেকে বড় কথা, কোনো মানুষের 1% সম্ভাবনা থাকলেও আমি তাকে 100% চেষ্টা করবো ভালো করার জন্য। হ্যাঁ, রাফি আজ ডাক্তার হয়েছে। তার প্রথম অপারেশনে সে সাকসেসফুল হয়েছে। এর সবটাই সোহানার অবদান। ডাক্তার রাফি, আজ আমার বার্থডে, যদি আসতেন খুব খুশি হতাম। সরি, আজ পারবো না। কেন রাফি? আজ আমার সোহানার সাথে দেখা করব। ওহ, জিয়াব নাকি? না প্লিজ, এটা কথা জিজ্ঞেস করবেন না। রাফি এখন সোহানার কবরের সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সেদিন সোহানাকে আর বাঁচাতে পারেনি রাফি। সোহানার সব স্বপ্নগুলোকে একে একে পূরণ করতে ব্যস্ত রাফি। সোহানার কবরের সামনে দাঁড়িয়ে রাফি কেঁদে বলে, কতটা দিন আজ আমার সাথে কথা বলছিস না। জানিস, আমি এখানে এসে তোর সাথে কথা বললে মানুষ আমায় পাগল বলে। তুই ছাড়া কেউ তোর মতো করে বুঝে না রে আমায়। এই বলে রাফি কাঁদতে লাগলো। এখন মেঘলা, রাফির আম্মু আর সোহানের আম্মু একই বাড়িতেই থাকে।
মেঘলাকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিয়েছে। ছেলেটাও তাদের সাথে এই বাড়িতেই থাকে। রাফি আজ সমাজের প্রতিষ্ঠিত, সে আজ সে নরখাদক নেই, এখন সে একটা রোল মডেল। মেঘলা বলল, রাফি তুই বিয়ে করে নে, আর কতদিন এভাবে? কিছু কাজ অসমাপ্তই ভালো। গল্পটা এখানেই শেষ করছি। একটা অসমাপ্ত জীবনের অসমাপ্ত কাহিনী। শিমলা যেহেতু প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ফ্লাইটে উঠছিল, তাই সে খুব রিকোয়েস্ট করেছিল যেন ককপিটে একবার সে যেতে পারে। বিমানের জানালা দিয়ে সে আকাশ থেকে নিচের দৃশ্য দেখতে পারলেও তার খুব ইচ্ছা হয়েছিল ককপিট থেকে বিমানের সামনেটা দেখতে কেমন তা উপভোগ করার। তার এই ইচ্ছা পূরণ হলে সে ককপিটে প্রবেশ করে, কিন্তু ককপিটে প্রবেশ করে পাইলটের সাথে দেখা হতেই তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। পাইলটের সিটে কে বসে আছে? তাকে কি শিমলা চেনে? গল্পটি শুরু আজ থেকে প্রায় কয়েক বছর আগে। ঢাকা শহরের কোটিপতি বিজনেসম্যানের একমাত্র আদরের মেয়ে শিমলা সবেমাত্র ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। সে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনার্স করছে। তার বাবা মার অনেক স্বপ্ন ছিল সে ভালো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বে। যদিও তার নিজের ইচ্ছা ছিল সে যে ঢাকাতে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়বে, হোক সেটা পাবলিক অথবা প্রাইভেট। ঢাকা শহরে ছোট থেকে বড় হয়েছে মেয়েটি, তাই কোনোভাবে এই শহর ছেড়ে বাইরে গিয়ে থাকতে হবে এই কথা সে ভাবতেও পারেনি। কিন্তু যখন সে পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, তখন তার বাবা মায়ের ইচ্ছা পূরণ করার জন্য সে ঢাকাতে থাকার ইচ্ছা ত্যাগ করে এবং পটুয়াখালীতেই ভর্তি হয়। কিন্তু সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল কোনো মতে 4টা বছর পার করে পড়াশোনা শেষ হলেই সে ঢাকাতে আসবে। সে মাঝে মাঝে ছুটি পেলে ঢাকাতে চলে আসতো, বন্ধুদের সাথে ঘুরতো, আড্ডা দিত কিংবা শপিং করত। তার বাবা একজন বড় বিজনেসম্যান, তার বড় ব্যবসা আছে, কোটি কোটি টাকা পয়সা। তার মেয়ের পেছনে টাকা পয়সা খরচ করতে তিনি কখনোই যেন দ্বিতীয়বার ভাবেন না। তবে মেয়েটি যে ছোট থেকে ঢাকাতে বড় হয়েছে, এখন পটুয়াখালীতে কিভাবে থাকবে সে চিন্তা মিস্টার আজিজ করেননি। তিনি চেয়েছিলেন মেয়েকে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াতে। সেজন্য যদি মেয়েকে ঢাকার বাইরে থাকতে হয় 4-5 বছর, তাতেও তিনি কোনো অসুবিধা দেখেন না। এ নিয়ে যদিও তার মেয়ের সাথে তার ভীষণ বনিবনা হয়েছে, কিন্তু মেয়েকে খুশি রাখতে তিনি মাঝে মাঝেই মেয়ে ঢাকাতে আসলে হাত খরচের জন্য টাকা দিতে কৃপণতা করতেন না। তিনি তার মেয়েকে অনেক বেশি ভালোবাসতেন। একমাত্র মেয়ে বলে কথা, তার এত বড় বিজনেসে এত সম্পত্তি, সব কিছুই তো তার মেয়ে শিমলার জন্যই। এদিকে মেয়ের মা কখনোই তার স্বামীর ওপরে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি, তাই মেয়ের জন্য মিসেস আজিজের মন কেমন করলেও তিনি কখনোই স্বামী সিদ্ধান্তে বাধা দেননি। চুপচাপ মেনে নিয়েছেন সকল সিদ্ধান্ত এবং মেয়েকে পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে বলেছেন। শিমলা তার মায়ের থেকে কোনো সাপোর্ট পায়নি জন্য মায়ের সাথেও কথা বলা বন্ধ করে দেয়। ওই বাবা মায়ের প্রতি মেয়েদের অভিমান হলে যা হয় আর কি। বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরুর দিকটায় একদিন বোর হয়ে ফেসবুক স্ক্রল করতে করতে শ্রাবণ আহমেদ নামে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট সে পায়। ছেলেটির প্রোফাইল পিকচারে কোনো ছবি দেওয়া ছিল না, তার প্রোফাইলেও খুব বেশি ইনফরমেশন শেয়ার করা ছিল না। স্বভাবত শিমলা এই ধরনের অপরিচিত কোনো মানুষকেই তার ফেসবুকে অ্যাড করে না, কিন্তু তখন সে পরীক্ষা নিয়ে অনেক বেশি ভেজালে ছিল এবং কিছুটা বোরিং সময় পাস করছিল, কেননা তার পরীক্ষার আগেও পড়াশোনা করতে একদম ইচ্ছা করছিল না। এদিকে পটুয়াখালীতে তার তেমন বন্ধু বান্ধব হয়নি যে তাদের সাথে ঘুরতে যাবে। ঢাকাতে হলে এতক্ষণ এসে বিন্দাস বন্ধুর সাথে চিল করে আড্ডা দিয়ে সময় কাটাতো। সে এক প্রকার বিনোদন পাবে ভেবে এই ছেলেটির ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। এরপর কিছুদিন তাদের হাই হ্যালো কথাবার্তা হতে থাকে, কিন্তু কিছুদিন কথা বলেই শিমলা বুঝতে পারে এই ছেলেটিকে দিয়ে তেমন কিছু হবে না। ছেলেটি একটা গ্রামের ছেলে, যদিও সে শিমলাকে জানিয়েছে সে অনেক বছর হলো ঢাকা শহরে থাকে। শিমলা চিন্তা করে যখন ঢাকায় যাবে তখন ঘোরাফেরা করার জন্য এই ছেলেটিকে সাথে রাখা যাবে, অথবা ছেলেটিকে মাঝে মাঝে পটুয়াখালীতে আসতে বলা যাবে। তাহলে অন্তত পটুয়াখালীতে তার ঘোরাফেরা করার জন্য একজন সঙ্গী হবে। ছেলেরা তো আবার নর্মালি মেয়েদেরকে পটানোর জন্য সব কিছুই করতে পারে। ঢাকা থেকে পটুয়াখালী আসা আবার এমন কি ব্যাপার, একা একা ঘুরতে বোর লাগবে না হলে তার। আর তাছাড়া ছেলেটির কিছু টাকা পয়সা খরচা করতেও শিমলার খুব একটা মনে বাঁধবে না। সে এক প্রকার ছেলেটিকে ফাঁসানোর চিন্তা করেই ছেলেটিকে সাথে কথা বলা কন্টিনিউ করতে থাকে। কিন্তু ছেলেটির পক্ষ থেকেও কি অনুভূতিগুলো একই থাকে?
শ্রাবণ গ্রামের ছেলে। সিরাজগঞ্জের একটি প্রত্যন্ত গ্রামে তার বাড়ি। তার বাবা একসময় বিদেশে কাজ করতেন, তখন তাদের অবস্থা অনেকটাই সচ্ছল ছিল। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে তার বাবা পৃথিবী ছেড়ে চলে যান এবং এরপরেই তাদের পরিবারে নেমে আসে ধস। তারা 2 ভাই 1 বোন ছিল। তাদের মা ছিলেন গৃহিণী। শ্রাবণের বাবা মারা যাওয়ার পরে তাদের পরিবারে কাজকর্ম ও কোনো ব্যক্তি ছিল না। সে পরিবারের বড় ছেলে, তার বয়স তখন আনুমানিক 17 বছর হবে। ছোট ভাই এবং বোনের বয়স 12 বছর এবং 9 বছর। তারাই বা আর কী কাজ করবে? শ্রাবণের 24 বছর বয়স হওয়া পর্যন্ত তার বাবার সকল গোছানো সম্পত্তি দিয়ে তারা খুব কষ্টে জীবনযাপন করছিল। তার মা অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনো কাজের ব্যবস্থা করতে পারেনি। শ্রাবণ কোনো রকমে পড়াশোনার গণ্ডি পেরিয়ে তার মাকে জানায় যে সে তার ভাই বোনের পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে চায় এবং সে চায় না তার মা এবং ভাই বোন এত কষ্ট করে জীবনযাপন করুক। তার বাবার পরে এই পরিবারের দায়িত্ব তার। যদিও তার খুব ইচ্ছা ছিল বিদেশে গিয়ে পড়াশোনা করার, কিন্তু যেহেতু সেটা আর সম্ভব নয়, তাই সে আর পড়াশোনা কন্টিনিউ না করে ঢাকায় চলে যায় কাজের খোঁজে। আজ অনেকগুলো বছর পার হয়ে গিয়েছে শ্রাবণ ঢাকায় এসেছে। এখন তার আনুমানিক 30 বছর বয়স হবে। ছোট ভাই বোন দুজনেই অনেক ভালো পড়াশোনা করেছে। ভাই তামিম অনার্স মাস্টার শেষ করে কিছুদিন হলো একটি চাকরিতে জয়েন করেছে, আর এদিকে শ্রাবণ তাদের জন্য প্রতিনিয়ত কাজ করে টাকা বাড়িতে পাঠিয়েছে। তার হয়তো পড়াশোনা শেষ করা হয়নি, কিন্তু সে তার পরিবারকে একটি সচ্ছল জীবনযাপনের ব্যবস্থা করে দিয়েছে। সে এখন একটি স্টার্টআপ কোম্পানিতে চাকরি করে, বাসা ভাড়া নিয়ে থাকে এবং ভাই চাকরি পাওয়ার পরে তারা 2 ভাই মিলে একটি বাসা নিয়েছে, কেননা তাদের বোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে এবং শ্রাবণের ইচ্ছা তার মাকে সে ঢাকাতে নিয়ে আসবে এবং সবাই একসাথে থাকবে। কিন্তু শ্রাবণের মা তার বাবার স্মৃতিজড়িত গ্রামের বাড়ি ছেড়ে কোনোভাবেই ঢাকাতে আসতে রাজি হয়নি। শ্রাবণ আর তার ছোট ভাই বোন এবং মায়ের জন্য নিজের সকল ইচ্ছা ত্যাগ করেছে। তার বেতন দিয়ে সে পরিবারের সকলের ইচ্ছাগুলো পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করে, যে কারণে তাকে দেখতে খুবই সাদাসিধে মনে হয়। নিজের কোনো শখ আহ্লাদ সে কখনো পূরণ করে না। এক কাপড় দিয়ে কাটিয়ে দেয় অনেক দিন। অফিসে ফর্মাল পোশাক পরতে হয়, কিন্তু তার হাতে গোনা 2-3টি পোশাক আছে, সেগুলোই সে প্রতিনিয়ত ব্যবহার করে। মোট কথা, সে এতগুলো বছর ঢাকায় থেকেও সকলের কাছে অবহেলিত গ্রামের ছেলে হিসেবেই পরিচিত হয়ে এসেছে। শুধুমাত্র যেন সে তার পরিবারকে একটি সচ্ছল জীবন দিতে পারে, সেজন্য সে নিজের দিকে কখনো তাকায়নি। সেদিন ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ শিমলার আইডিটা তার চোখে পড়লে মেয়েটিকে দেখে তার খুবই স্নিগ্ধ মনে হয়েছিল। মেয়েটির প্রোফাইল পিকচারে হাত দিয়ে মুখের এক পাশটা ঢাকা এবং অন্য পাশে দুপুরের চিকচিকে রোদ তার মুখের ওপরে পড়ছে। এই অদ্ভুত সুন্দর ছবিটি দেখে মেয়েটির জন্য কেমন একটা ভালো লাগা কাজ করছিল শ্রাবণের। সে জানতো মেয়েটি নিশ্চয়ই কোনো বড়লোক বাপের মেয়ে, কখনোই সে শ্রাবণের ফেসবুক আইডির রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না। কিন্তু সে যখন 2 দিন পরে লক্ষ্য করলো মেয়েটি তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে, সে খুবই আনন্দিত হয়েছিল। যদিও সে মেয়েটির সাথে কথা বলে বুঝেছিল যে মেয়েটির সাথে কখনোই তার সম্পর্ক সম্ভব না, কিন্তু তার সাথে কথা বলতে শ্রাবণের খুব ভালো লাগছিল। ঢাকা শহরে 7-8 বছর কাটিয়ে দিলেও তার তেমন কোনো বন্ধুবান্ধব হয়নি। এখন ফেসবুকের মাধ্যমে যদি সিমলার সাথে একটু কথাবার্তা হয়, তাহলে সে একটি বন্ধু পাবে, এই ভেবে শ্রাবণের খুব ভালো লাগছিল। কিন্তু শিমলার মনে কী ছিল তা তো আর শ্রাবণের জানা নেই। তাদের দুজনের ভালোই কথাবার্তা চলতে থাকলো। প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে গেলে শিমলা শ্রাবণকে জানায় যে সে গরমের ছুটি উপলক্ষে ঢাকায় যাচ্ছে এবং 10-15 দিন থাকবে। এই কথা জেনে শ্রাবণের অনেক বেশি আনন্দ হতে লাগলো, কারণ সে জানতো যে ঢাকায় আসলে শিমলার সাথে তার দেখা হবে। সে মনে মনে প্রস্তুতি নিতে থাকলো শিমলা আসলে কিভাবে তার সাথে দেখা করবে, কোথায় ঘুরতে যাবে, তাকে কি উপহার দেবে, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। শিমলা নির্ধারিত দিনে ঢাকায় আসে। সে ঢাকায় এসেই তার বন্ধুদের সাথে ঘোরাঘুরি করলো এবং আনন্দ করতে শুরু করে। সে শপিং করতে যায়, রেস্টুরেন্টে খেতে যায়, কিন্তু তার শ্রাবণের কথা খুব একটা মাথায় থাকে না, কেননা সে বুঝতে পেরেছিল ছেলেটা গ্রামের এবং খুব একটা খরচাপাতি সে শিমলার জন্য করতে পারবে না। এই ধরনের একটি ছেলের পেছনে এত সময় ইনভেস্ট করা শিমলার মতো মেয়ের কাজ নয়। শ্রাবণ শিমলার ঢাকায় আসার কয়েকদিন পরে শিমলাকে নক করে জানায় যে সে দেখা করতে চায়। শিমলা প্রথমে আমতা আমতা করলেও পরে ভাবে, ঠিক আছে, একবার দেখা করেই দেখি, কি আর এমন হবে। আর যেহেতু প্রথম দেখা, সেহেতু ছেলেটা নিশ্চয়ই কৃপণতা করবে না। সে শ্রাবণকে জানায় যে পরবর্তী শুক্রবার নামাজের পরে তারা দেখা করবে।
শ্রাবণ খুবই খুশি হয়। সে শিমলার জন্য উপহার তৈরি করতে থাকে। কি পছন্দ করবে শিমলা, কি পছন্দ করবে না এই বিষয়ে শ্রাবণের তেমন কোনো ধারণা নেই, কিন্তু তবুও সে চেষ্টা করে শিমলার জন্য নিজের সর্বোচ্চ দিয়ে উপহার তৈরি করতে, যেন তা দেখে শিমলা স্পেশাল ফিল করে এবং বুঝতে পারে যে শ্রাবণ তার জন্য কতটা ভাবে। শ্রাবণের ছবি আঁকার হাত অনেক ভালো ছিল, তাই সে প্রথম যে ছবিটি দেখে শিমলার প্রেমে পড়েছিল সেই ছবিটি নিজে হাতেই পেন্সিল স্কেচ করেছিল। সে ভেবেছিল এই উপহারটি শিমলার জন্য অনেক বেশি ইউনিক হবে এবং সেটা অনেক বেশি পছন্দ করবে। অবশেষে তাদের দুজনের দেখা করার দিনটি উপস্থিত হলো। শিমলা শ্রাবণকে একটি রেস্টুরেন্টের ঠিকানা দিয়ে বলেছিল সেখানে আসতে। শ্রাবণ খুবই খুশি ছিল যে এই প্রথমবার তার শিমলার সাথে দেখা হবে। তার মনে অনেক ধরনের প্রশ্ন খেলা করছিল এবং সাথে সে অনেক বেশি নার্ভাসও ছিল। কিন্তু সেখানে আসার পরে শ্রাবণ একটু অবাক হয়। শিমলা একা আসেনি, সে তার দুজন বান্ধবীকে সাথে নিয়ে এসেছে। শ্রাবণ ভেবেছিল এটা তাদের দুজনের প্রথম দেখা হবে, তাই শুধুমাত্র তারা দুজনেই আসবে। কিন্তু শিমলার বান্ধবীদেরকে দেখে শ্রাবণ প্রথমে একটু হকচকিয়ে যায়, কিন্তু পরবর্তীতেই সে ভাবে যে আমি একটা অচেনা ছেলে আমার সাথে দেখা করতে আসার সময় একটা মেয়ে একা আসবে না, এটাই তো খুব স্বাভাবিক। সে হয়তো নিজের সেফটির কথা চিন্তা করেই তার বন্ধু বান্ধবীদের সাথে এনেছে। তারা অনেক গল্প করতে থাকে এবং অনেক ধরনের খাবার দাবার অর্ডার করতে থাকে। শ্রাবণ খুব একটা কথা বলছিল না, কারণ সে খুবই লাজুক ধরনের ছেলে। সে ভেবেছিল শিমলা একা আসলে তার সাথে কী গল্প করবে, কিন্তু তার বান্ধবীদেরকে দেখে শ্রাবণ খুবই চুপচাপ ছিল। এদিকে শিমলা এবং তার বান্ধবীরা প্ল্যান করে এসেছে যে এই ছেলের কাছ থেকে টাকা খসাতে হবে। এই ছেলের সাথে তো শিমলার জীবনেও দেখা করবে না, কিন্তু এই দেখা যেন ছেলেটি সারা জীবন মনে থাকে সেই ব্যবস্থা তারা তিন বান্ধবী করবে। এজন্যই তারা তিনজন একসাথে এসেছিল। শ্রাবণ চুপচাপ বসে থাকলেও তাতে তাদের কোনো সমস্যা হচ্ছিল না। তারা তিনজন অনেক গল্প করছিল, হাসি ঠাট্টা করছিল এবং ইচ্ছামতো খাবার দাবার অর্ডার করছিল। শ্রাবণ তাদের সাথে আছে কি নেই এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই ছিল না। তারা নিজেদের মতো সময় কাটাতে লাগলো। শ্রাবণ খুবই মনে কষ্ট পেল, কিন্তু পরবর্তীতে আবার মনে হলো যে এরপরে যখন শিমলার সাথে দেখা হবে তখন নিশ্চয়ই সে একাই আসবে এবং তখন তারা অনেক গল্প করতে এবং ঘুরতে পারবে। সে ভেবেছিল যে তারা একটু ঘোরাঘুরি করবে এবং এরপরে একসাথে বসে কোথাও খাওয়া দাওয়া করবে। তার পকেটের অবস্থাটাও খুব বেশি ভালো না, কিন্তু শিমলা এবং তার বান্ধবীরা এক জায়গাতেই বসে আছে এবং তারা নিজেদের মতো সময় কাটাচ্ছে, অনেক খাবার দাবার অর্ডার করছে। শ্রাবণের এখন একটু টেনশন হতে লাগলো, সে কি এই এক্সপেন্সিভ রেস্টুরেন্টের বিল পে করতে পারবে? নিশ্চয়ই তাদের প্রথম দেখা সে কোনোভাবে শিমলা বা তার বান্ধবীদের বিল পে করতে দিতে পারে না, এটা ছেলে হিসেবে তার দায়িত্ব। 2-3 দিন আগেই সে স্যালারি পেয়েছে, বাড়িতে এখনও টাকা পাঠানো হয়নি। সে মনে মনে ভাবলো পছন্দের মানুষের জন্য তো এতটুকু করতেই পারে। সে অনুমতি নিয়ে বাইরে গেল এবং টাকা তুলে নিয়ে আসলো। প্রায় 3-4 ঘন্টা পরে তাদের আড্ডা শেষ হলো এবং তারা রেস্টুরেন্ট থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিল। শ্রাবণ দেখতে পেল প্রায় 4000 টাকা বিল এসেছে। এই টাকায় তার 1 মাস চলে যায়। মাকে টাকা পাঠিয়ে ভাই বোনের পড়াশোনার খরচপাতি দেওয়ার পরে তার নিজের বলে হয়তো 2-3 হাজার টাকাই থাকে। প্রতি মাসে সে অফিসেও পায়ে হেঁটে যাতায়াত করে, কিন্তু এই মাসে সে কি করবে? তার নিজের খরচটুকুও যে পুরো চলে গেল। শিমলা বুঝতে পেরেছিল যে শ্রাবণের অবস্থা খুব একটা ভালো না। সে যদিও ইচ্ছা করেই সব কিছু করেছিল, কিন্তু তবুও তার একটু মনে খারাপ লাগছিল, কারণ আর যাই হোক সে ছেলেটিকে ঠকাতে চায় না, কিন্তু এই ছেলেটিকে সে ব্যবহার করছে শুধু একটু ফান পারপাসে। কিন্তু আর বেশি খরচ করা যাবে না, তাই সে শ্রাবণকে নিয়ে শপিং করার প্ল্যান থাকলেও তা ক্যান্সেল করে এবং বান্ধবীদের বলে যে তার শরীর খারাপ লাগছে, তাই সে বাসায় চলে যেতে চায়। এরপরে সে বান্ধবীদের কাছ থেকে বিদায় নিয়ে শ্রাবণকে বলে যে তাকে বাসায় এগিয়ে দিয়ে আসতে। তখন শ্রাবণ একটু খুশি হয়, এই যে একটু আগেই এতগুলো টাকা সে বিল দিল, তার সব কষ্টই যেন দূর হয়ে গেল যখন শিমলা তাকে একা একটু সময় দিতে রাজি হলো। শিমলা বলল যে তার বাসা খুব বেশি দূরে নয়, তাই তারা রিক্সা নিয়েই যেতে পারবে। শ্রাবণ বলল যে সে রিক্সা নেওয়ার আগে একটা চা খেতে চায় শিমলার সাথে, এটা নাকি তার অনেক বড় ইচ্ছা।